এই ৫ বছরের মেয়েটির নাম উ ইয়ং উ। ৫ বছর বয়স হলেও ও এখন পর্যন্ত একটি কথাও বলেনি। ডক্টর ওর বাবাকে বলেন যে ওর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার রয়েছে, অর্থাৎ ও একজন অটিস্টিক শিশু। ডাক্তারের কাছে থেকে বাসায় আসার পর ওদের বাসার মালিক এসে ওর বাবার সাথে ঝগড়া শুরু করে এবং উচ্চস্বরে গালিগালাজ করতে থাকে। ওর বাবা কাজে যাওয়ার সময় এই লোকের স্ত্রীর কাছে ওকে রেখে যেত। বাড়ির মালিক ভাবে যে ওর বাবার ওনার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক আছে, তাই ওর বাবা প্রতিদিন ওনার বাসায় যায়। উনি ওনার স্ত্রীকে সন্দেহ করতেন। ইয়ং ও বেশি শব্দ সহ্য করতে পারতো না, তাই এই চিল্লাচিল্লির শব্দে ও অদ্ভুত আচরণ করতে শুরু করে। প্রচণ্ড ভয় পেয়ে ও চিৎকার করে বলে ওঠে, চুপ করো। ৫ বছরে প্রথমবারের মতো নিজের মেয়েকে কথা বলতে শুনে ওর বাবা অবাক হয়ে যায়। ইয়ং ও আরও বলে, যদি কেউ আরেকজনকে ইচ্ছাকৃতভাবে আঘাত করে তাহলে তার ৭ বছরের জেল হতে পারে, শাস্তি আরও বাড়তে পারে, সাথে ১ কোটি ওন জরিমানা। ওর বাবা ওকে কথা বলতে শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়। ৫ বছরে প্রথমবারের মতো ওনার মেয়ে কথা বলেছে, তাও শুধু শব্দ নয় বরং বড় বড় বাক্য। ওর বাবা ওকে বাসায় এনে জিজ্ঞেস করে, তুমি আইন সম্পর্কে এত কিছু কিভাবে জেনেছো? তখন ও বলে, এটা ক্রিমিনাল ল। ওর বাবার নজর যায় তার নিজের ক্রিমিনাল লয়ের বইয়ের উপর। উনি বুঝতে পারেন ইয়ং ও এই মোটা মোটা ক্রিমিনাল লয়ের বই পড়েছে এবং তার সমস্ত আইন লাইন বাই লাইন মুখস্থ আছে। তখন সেই বাড়িওয়ালার স্ত্রী ওনার স্বামীর আচরণের জন্য সরি বলতে আসে। তখন উনি বাড়িওয়ালার স্ত্রীকে বলেন, ইয়ং ও সকল ক্রিমিনাল ল মুখস্থ করে ফেলেছে। উনিও অবাক হন আর বলেন ও আসলেই একজন জিনিয়াস, আর একদিন বড় হয়ে একজন বড় উকিল হবে। এরপর দেখা যায় ২২ বছর কেটে গেছে। ইয়ং ও ঘুম থেকে উঠে তৈরি হয়ে যায় আর নিচে ওর বাবার গিমবাপ শপে চলে আসে। ওর বাবা ওকে গিমবাপ খেতে দেয় আর ও সবসময় এই এক ধরনের গিমবাপই খেত। ও সোল ইউনিভার্সিটি থেকে ল পড়েছে আর সেখানে টপার ছিল। তাছাড়াও ও হচ্ছে কোরিয়ার প্রথম অটিস্টিক অ্যাটর্নি। আজ ওর জবে প্রথম দিন। ও তিমি মাছ পছন্দ করে, কারণ তারা অনেক বুদ্ধিমান, সাথে তাদের থেকে অনেক কিছু শেখার আছে। ও সুযোগ পেলেই নানা ধরনের তিমি মাছের কথা বলতে শুরু করে। ওর বাবা ওকে বলে যে তুমি অ্যাকোরিয়ামে কাজ করছো না, তাই অফিসে তিমি মাছের কথা একদম বলবে না। ও বলে যে ঠিক আছে, কিন্তু যদি প্রয়োজন হয় তখন বলবো। এরপর ও অফিসে চলে আসে, কিন্তু সমস্যা হচ্ছে এখানকার দরজা। এটা সোজা না হওয়ায় ও ভেতরে প্রবেশ করতে পারছিল না। একবার ঢুকিয়েও দরের সাথে ঘুরে ঘুরে আবার বেরিয়ে আসে। তখন একজন ওকে ভেতরে প্রবেশ করতে হেল্প করে, আর এটাই হচ্ছে আমাদের হিরো জুনহো। জুনহো অফিসে অনেক পপুলার। ও ইয়ংউকে অ্যাটর্নি জুংমিয়ন সুক এর অফিসে পৌঁছে দেয়। ইয়ংউ জুংমিয়ন সুকের অফিসে প্রবেশ করে আর বলে যে আজ থেকে ওর জয়েনিং। মিয়ন সুক ওর সিবি বের করে দেখে সিবির ওপরে এই ল ফার্মের সিইও লিখে দিয়েছে ওর খেয়াল রাখতে আর ওকে হেল্প করতে। মিয়ন সুক ওকে নিজের সম্পর্কে কিছু বলতে বললে ও বলে, আমি উ ইয়ং উ, উল্টো পড়ুন বা সোজা আমার নাম সবসময় সেমই থাকবে, যেমন কায়াক, ডিড, রোটেটর, নুন, রেসকার। এটা শুনে ওর কলিগ হেসে ফেলে আর ওর বস হতাশ হয়। এখানে দেখা যায় ওর মেয়ে কলিগ ল স্কুলে ওর ক্লাসমেট ছিল। ও বলে, অফিসে এ ধরনের কথা বলতে হয় না, তুমি জানো না, পরের বার আর বলবে না। এদিকে ওর বস জুংমিয়ন সুক ল ফার্মের সিইওর কাছে এসে বলে ও একজন অটিস্টিক, ওকে কেন হায়ার করেছেন। সিইও বলে ও সোল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হাইয়েস্ট মার্ক পেয়ে গ্রাজুয়েট হয়েছে। ওর মতো একজন ট্যালেন্টেড অ্যাটর্নিকে আমাদের ল ফার্ম কখনোই হারাতে চাইবে না। মিয়ন সুক বলে ও তো নিজের পরিচয়ই ঠিক মতো দিতে পারে না, ও কেস হ্যান্ডেল করবে কিভাবে? আমি ওকে একটা কেস দেব, যদি ও এটা হ্যান্ডেল করতে পারে তাহলেই ওকে রাখবেন, নয়তো ওকে ফায়ার করে দিতে হবে। সিইওর কোনো কারণে ইয়ং ও এর উপর ভরসা ছিল, তাই উনি মেনে নেন। এরপর মিয়ন সুক ইয়ং ওকে একটা কেস ফাইল দেয় আর কেস সম্পর্কে বিস্তারিত বলতে শুরু করে। আমাদের ডিফেন্ডেন্ট একজন ৭০ বছরের বৃদ্ধা। ওনার স্বামীর সাথে ঝগড়া হয় কারণ ওনার স্বামী ওনাকে গালি দিচ্ছিল। তখন উনি ওনার স্বামীর মাথায় ইস্ত্রি দিয়ে আঘাত করেন। এখানে স্ত্রীটা দেখে ইয়ংউ এর একটা তিমির কথা মনে পড়ে যায় আর ও তিমি সম্পর্কে বিভিন্ন ইন্টারেস্টিং কথা বলতে শুরু করে, কিন্তু ওর বস বিরক্ত হয়ে ওকে থামায়। তখন ওর মনে পড়ে ওর বাবা তিমি সম্পর্কে বলতে নিষেধ করেছিল। এরপর ওই দিনের সিন দেখানো হয় যেদিন এই কেসের ঘটনা ঘটেছিল। এখানে আমরা দেখতে পাই ওনারা হচ্ছেন সেই বাড়িওয়ালা আর তার ওয়াইফ যাদের বাসায় ২২ বছর আগে ইয়ংউ আর তার বাবা ভাড়া থাকতেন। এখানে ওই লোকের প্রচণ্ড মাথা ব্যথা ছিল আর উনি খাবারের জন্য চিল্লাতে থাকেন। তখনই একজন ছেলে খাবার ডেলিভারি নিয়ে আসে। ওই লোকের ওয়াইফ ডেলিভারি বয়ের সাথে কথা বলতে শুরু করলেই উনি চিল্লাতে শুরু করেন। অন্য পুরুষের সাথে কথা বলায় উনি গালিগালাজ করতে শুরু করেন, যেটা ওনার পুরনো অভ্যাস ছিল। এক পর্যায়ে উনি ওনার ওয়াইফকে প্রস্টিটিউট বলে ফেলেন, যেটা শুনে ওনার ওয়াইফ রেগে যায় আর সামনে থাকা স্ত্রী তুলে ওনাকে আঘাত করে। যদিও ওনার ইন্টেনশন ছিল না, উনি ৫০ বছর ধরে ওনার স্বামীর সেবা করছেন, কিন্তু তার বদলে সবসময় গালিই শুনেছেন। এগুলো বলতে বলতেই খেয়াল করেন ওনার স্বামী অজ্ঞান হয়ে গেছে, কোনো নড়চড় নেই। তখন উনি হন্তদন্ত হয়ে অ্যাম্বুলেন্স কল করেন। মিয়ন সুক বলে এই আঘাতের ফলে ওই লোকের ব্রেন হ্যামারেজ হয়েছে, ঠিক হতে প্রায় ১২ সপ্তাহ সময় লাগবে, আর ওই মহিলার উপর অ্যাটেম্পট টু মার্ডারের কেস হয়েছে। এই ৭০ বছরের বৃদ্ধা নিজের শরীরে ব্যথা থাকার পরেও ওনার ৮১ বছর স্বামীর প্রতি সবসময় খেয়াল রাখতেন, তাই ওনার বিরুদ্ধে এখনও অ্যারেস্ট ওয়ারেন্ট হয়নি। এই কেসের শুনানি শেষ হওয়ার আগে ওনাকে গ্রেফতার করা হবে না। ওনার ওপর যদিও অ্যাটেম্পট টু মার্ডারের কেস হয়েছে, তবুও তুমি ওনাকে মুক্ত করানোর চেষ্টা করো। এরপর ইয়ংউ ডিফেন্ডেন্ট অর্থাৎ ওই মহিলার সাথে কথা বলতে আসে। মহিলা ওকে দেখে একটু সন্দেহ প্রকাশ করে যে ও ওনার কেস লড়তে পারবে কিনা। তখন মিয়ন সুক বলে ও সোল ইউনিভার্সিটি থেকে পড়েছে আর সেখানকার টপার, আর সাথে আমি থাকবো, সমস্যা নেই। এরপর ওদের কথা বলার সুযোগ দিয়ে মিয়ন সুক চলে যায়। তখন ইয়ংউ মহিলাকে নিজের পরিচয় দেয় যে ও আর ওর বাবা ছোটবেলায় ওনাদের বাড়িতে ভাড়া থাকতো। মহিলা ওকে চিনতে পারে আর জড়িয়ে ধরে বলে যে আমি বলেছিলাম তুমি বড় হয়ে একজন উকিল হবে। ইয়ংউকে কেউ স্পর্শ করলেও সহ্য করতে পারে না, তাই উনি ধরায় ও একটু অদ্ভুত আচরণ করে। এরপর ও জিজ্ঞেস করে আপনার স্বামীর ডিম
এমনেশিয়া রোগ আছে এটা জানলেন কবে? মহিলা বলেন 5 বছর আগে। এটা জানার পর উনি রিটায়ার করেন। ইয়ং-উ আবার জিজ্ঞেস করে তাহলে আপনাদের সংসার চলে কিভাবে? উনি বলেন ওনার পেনশনের টাকায় আর ওনার বাড়ি ভাড়ার টাকায়। ইয়ং-উ মিয়ন-সুকের কেবিনে এসে ডিফেন্ডেন্টের সাথে কথা বলার পরের স্টেটমেন্ট দেয়, যেখানে ও লেখে এই মহিলার হত্যা করার কোনো ইন্টেনশন ছিল না, উনি নির্দোষ। মিয়ন-সুক বলে তোমাকে এটা প্রমাণ করতে হবে না যে উনি হত্যা করার চেষ্টা করেননি। এখানে প্রসিকিউশনও ওনাকে মুক্ত করাতে চায়, কারণ উনি নিজে অসুস্থ হওয়ার পর ওনার স্বামীর খেয়াল রাখতেন, সেবা শুশ্রূষা করতেন। ওনার এই কাজের জন্য উনি আদালতে মাফ চাইলে আর ওনার স্বামী যদি বলে যে উনি শাস্তি দিতে চান না, তাহলেই আদালত ওনাকে ছেড়ে দেবে। তোমার ওনাকে নির্দোষ প্রমাণিত করার কোনো প্রয়োজন নেই। যদি কোর্টে এই তর্কই করতে হতো যে উনি মার্ডার করতে চেয়েছিলেন কি চাননি, তাহলে তোমার মতো একজন অ্যাবনর্মালকে এই কেস কেন দিতাম? ও বলে আমাদের প্রমাণ করতে হবে যে উনি হত্যার চেষ্টা করেননি। এরপর ও আবার তিমির কথা বলতে শুরু করে। যদি একটা 22 দিনের মা তিমি 500 কেজি ওজনের একটা মাছ খেয়ে ফেলে আর 6 ঘন্টা পর 1.3 টনের একটা ডিম পারে, তাহলে মা তিমির ওজন কত হবে? ওর বস বিরক্ত হয়ে বলে আমি উত্তর জানি না, আর ওনাকে নির্দোষ প্রমাণ করার সাথে তিমি মাছের ডিম পাড়ার কি সম্পর্ক? ও বলে আছে, তিমি মাছ ম্যামেল, তাই সে ডিম পারে না, বরং সরাসরি বাচ্চা দেয়, তাই ওজনের ক্যালকুলেশন করলে সঠিক উত্তর কখনোই পাওয়া যাবে না। তেমনই এই কেস ক্রিমিনাল কেস, আর তাই সবাই ক্রিমিনাল লয়ের কথা চিন্তা করছে, কিন্তু এটা ঠিক নয়, কারণ এখানে সিভিল লতেও ফোকাস করা উচিত। ওর বস জিজ্ঞেস করে কেন? তখন ও আবার বলে সিভিল ল আর্টিকেল 1004 অনুযায়ী কেউ যদি ইচ্ছাকৃতভাবে এমন কাউকে হত্যা বা আঘাত করার চেষ্টা করে যার কাছ থেকে সে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে, যেমন স্বামী বা পিতামাতা, তাহলে স্বামী বা পিতামাতার মৃত্যুর পর তাদের সম্পত্তির কিছুই তাকে দেওয়া হবে না, কারণ সে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। এখানে ওই মহিলার সংসার চলে তার স্বামীর পেনশনের টাকায় আর তার স্বামীর নামে থাকা বাড়ি ভাড়ায়। এখন যদি এটা প্রমাণ হয় যে উনি ওনার স্বামীকে হত্যার চেষ্টা করেছিলেন, তাহলে আদালত ওনাকে আপাতত মাফ করে দিলেও ওনার স্বামীর মৃত্যুর পর তার বাড়ি বা পেনশনের টাকা কিছুই উনি উত্তরাধিকার সূত্রে পাবেন না, উনি একদম রাস্তায় এসে পড়বেন। তাই ওনাকে শুধু মুক্ত করালেই হবে না, আমাদের প্রমাণ করতে হবে যে উনি ওনার স্বামীকে হত্যা করতে চাননি। এটা শুনে ওর বস বুঝতে পারে যে ও ঠিক কথা বলেছে। উনি প্রশংসা করেন আর বলেন আমার মাথায় এটা কেন আসেনি। তখন ইয়ং-উ মুখের উপর বলে দেয় যাক, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। মুখের উপর এই কথা শুনে মিয়ন-সুক বিষম খায় আর অপ্রস্তুত হয়ে পড়ে। এরপর বলে তুমি হাসপাতালে গিয়ে ডাক্তার আর ভিকটিমের সাথে কথা বলে এসো। ইয়ং-উ যাওয়ার সময় মিয়ন-সুক ওকে ডেকে সরি বলে, কারণ আগে ওকে অ্যাবনর্মাল বলে ডেকেছিল। ইয়ং-উ বলে সমস্যা নেই, আমি জানি আমি নর্মাল নই। এরপর দেখা যায় অফিসের এক মেয়ে কলিগ জুনহো এর উপর লাইন মারছিল। তখন আরেকজন কলিগ এসে বলে নতুন জয়েন হওয়া একজন অ্যাটর্নির সাথে তোমাকে হাসপাতালে যেতে হবে। ও বলে ঠিক আছে। ইয়ং-উ আবার সেই ঘুরন্ত দরজার ওখানে দাঁড়িয়েছিল। জুনহো এসে বলে আমি কি তোমাকে বের হতে সাহায্য করব? ইয়ং-উ বলে আমি কারোর জন্য অপেক্ষা করছি, বাইরে যাচ্ছি না। জুনহো বলে ও আচ্ছা, আসলে আমি নিজেও কারোর জন্য অপেক্ষা করছি। তুমি চাইলে 1 2 3 গানের মতো করে সুর দিয়ে বলে তার তালে তালে এই দরজা পার হতে পারো, তাহলে আরও সহজে পার হতে পারবে। এরপর ও সেই নতুন অ্যাটর্নিকে কল দেয় আর ইয়ং-উ এর ফোন বেজে ওঠে। ও ফোন রিসিভ করলে বুঝতে পারে ওরা দুজনই একে অন্যের জন্য অপেক্ষা করছিল। তখন জুনহো ওর পরিচয় দিয়ে বলে আমি লি জুনহো, লিটিগেশন টিম থেকে, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। জুনহো হাত বাড়ালে ইয়ং-উ হালকা টাচ করে হ্যান্ডশেক করে। জুনহো বলে তোমার নামটা একটু ভিন্ন, ইয়ং-উ সোজা পড়ো বা উল্টো সেমই থাকে। তখন ইয়ং-উ এর ওর মেয়ে কলিগের কথা মনে পড়ে যায় যে ওকে অফিসে এই ধরনের কথা বলতে নিষেধ করেছিল। ও জুনহোকে বলে আমাদের অফিসে এই ধরনের কথা বলা উচিত নয়। জুনহো বলে আচ্ছা তাহলে আমি মনে রাখবো। এরপর 1 2 3 গানের মতো সুর দিয়ে পড়ে তার তালে তালে ওকে বাইরে বের করে আনে। ওরা ডক্টরের কাছে আসলে উনি বলেন মাথায় স্ত্রীর আঘাতের ফলে ওই লোকের সাবডিউরাল হেমাটোমা হয়েছে, যেটা বাহিরের আঘাতের দরুন হয়, কিন্তু ওনার মাথায় কোনো ফ্র্যাকচার নেই, হয়তো খুলি অনেক শক্ত। এরপর ওরা সেই লোক অর্থাৎ ভিকটিমের সাথে কথা বলতে আসে। ওনার ওয়াইফ ইয়ং-উকে পরিচয় করিয়ে দিতেই ওই লোকের ওর বাবার কথা মনে পড়ে যায় আর উনি রেগে ওঠেন। এরপর হাসপাতালের ভেতরে চিল্লাতে আর গালিগালাজ করতে শুরু করেন। ইয়ং-উকে আঘাত করতে যেতেই জুনহো ওনাকে বাধা দেয় আর চিল্লাচিল্লির কারণে ইয়ং-উ অদ্ভুত আচরণ করতে শুরু করে। তখন জুনহো ওকে সেখান থেকে নিয়ে আসে। মিয়ন-সুক জিজ্ঞেস করে কি কথাবার্তা হলো? জুনহো বলে কিছুই হয়নি, ইয়ং-উকে দেখেই গালি দিচ্ছিল, আমার শুনেই মেজাজ গরম হয়ে গিয়েছিল। আন্টির জায়গায় আমি থাকলে স্ত্রী দিয়ে নয় বরং হাতুড়ি দিয়ে মেরে ফেলতাম। মিয়ন-সুক জিজ্ঞেস করে কি বলে গালি দিচ্ছিল? ইয়ং-উ গালিটা নকল করে শোনায় আর ওকে এভাবে গালি দিতে শুনে বাকিরা অদ্ভুতভাবে ওকে দেখতে থাকে। মিয়ং-সুক বলে যাই হোক, আমাদের দেখাতে হবে যে ওই বেচারি মহিলার কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই উনি আঘাত করেছে, ওনার হত্যা করার কোনো ইচ্ছা ছিল না, তাহলেই আমরা জুরিদের মন গলাতে পারবো। তখন মিন-উ বলে তাহলে ট্রায়ালে আমি উপস্থাপনা করব। জুরিদের মন গলাতে হলে কথা ঠিকভাবে ওনাদের সামনে রাখতে হবে, আর আমি নিউজ অ্যাঙ্কর টেস্ট পাস করেছি। তখন সোয়ুন বলে স্যার আমি নতুন অ্যাটর্নিদের স্পিচ কম্পিটিশন জিতেছি, নিউজ অ্যাঙ্করের মতো ফর্মালভাবে কথা বললে লাভ হবে না, বরং তাদের সামনে ইমোশনালভাবে উপস্থাপনা করতে হবে, তাহলে আমরা ওনাদের মন নরম করতে পারবো, তাই এটা আমার থেকে ভালো কেউ পারবে না। মিয়ন-সুক ইয়ং-উকে জিজ্ঞেস করে তোমার উপস্থাপন করার কনফিডেন্স না থাকলে ওদের একজন উপস্থাপন করুক। তখন ইয়ং-উ বলে আমি একজন অটিস্টিক অ্যাটর্নি, সিম্প্যাথি যদি গেইন করতে হয় তাহলে এখানে আমার থেকে ভালো ক্যান্ডিডেট আর কেউ আছে বলে আমার মনে হয় না। এটা শুনে জুনহো মুচকি হাসে। মিন-উ আর সোইয়ন বলার মতো কিছু পায় না। তখন মিয়ন-সুক বলে ঠিক আছে, তাহলে কোর্টে কথা বলার জন্য ভালো করে প্র্যাকটিস করে এসো। উনি মিটিং শেষ বলার আগেই ইয়ং-উ উঠে পড়ে আর এটা দেখে সবার রিয়েকশন লাইক। এখানে দেখা যায় মিন-উ আর সোইয়ন ইয়ং-উ ওদের থেকে এগিয়ে যাচ্ছে দেখে জ্বলছিল। ওরা নিচে এসে দেখে ইয়ং-উ ঘুরন্ত দরজা পার হতে পারছে না, ওরা হেল্প না করে বেরিয়ে যায়, কিন্তু বাইরে সেই সোইয়নের মনে হয় ওকে হেল্প করা উচিত।
আবার ফিরে এসে ওকে হেল্প করে। এরপর ঝাড়ি মেরে বলে, তোমার কি মাথায় সমস্যা? এই পাশে সোজা দরজা দিয়ে বেরোলেই তো হয়, তুমি কি পাগল? এরপর চলে যায় ওখান থেকে। ছোট থেকে পড়া সকল বই ওর লাইন বাই লাইন মাথায় আছে, যা একবার পরে তাই মাথায় রাখতে পারে। এত জিনিয়াস হওয়ার পরেও ও একটা ঘুরন্ত দরজা পার করতে পারে না, এটা ভেবে ইয়ংউ এর মন খারাপ হয়। রাতের বেলা ইয়ংউ ওর বেস্ট ফ্রেন্ড রামি এর কাছে যায় কোর্টে কথা বলার প্র্যাকটিস করার জন্য, কিন্তু ও ইয়ংউকে মুভির ডায়লগ বলে শোনায় আর ওভার অ্যাক্টিং করে। এরপর বলে, কোর্টে কথা বলা এত কঠিন নয়, শুধু একটা শব্দ জানা থাকা জরুরি, চিৎকার করে অবজেকশন বলা। পরের দিন ট্রায়াল ছিল। ইয়ংউ আদালতে পৌঁছায়। ও ফার্স্ট টাইম আদালতে এসেছে তাই একটু নার্ভাস ছিল। জজ জিজ্ঞেস করছিল ইয়ংউ উপস্থিত আছে কিনা, কিন্তু ও একদম চুপ করে বসেছিল, কোনো কথা বলছিল না। জজ কয়েকবার করে ও উপস্থিত আছে কিনা জিজ্ঞেস করে, তখন উপায় না পেয়ে মিয়নসুক গলা একটু চিকন করে বলে প্রেজেন্ট, কিন্তু জজ সহ সবাই বুঝে ফেলে। এরপর উনি বলেন, সরি, অ্যাটর্নিও এখানে আছে। জজ ইয়ংউকে ওপেনিং স্টেটমেন্ট দিতে বলে, কিন্তু ও চুপ করে বসে থাকে। তখন ওর বেস্ট ফ্রেন্ড ফিসফিস করে বলে, দাঁড়িয়ে যাও। ও দাঁড়াচ্ছে না দেখে ওর বস দাঁড়াতে যায়, আর তখনই ও টেবিলে থাপ্পড় দিয়ে উঠে দাঁড়ায় আর এগিয়ে যায়। ও বলে, আমি ওপেনিং স্টেটমেন্ট দেওয়ার আগে একটা কথা বলে নিতে চাই। আমার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার রয়েছে, তাই আমার কথা আপনাদের মাঝে মধ্যে একটু অদ্ভুত লাগতে পারে, আশা করি আপনারা কিছু মনে করবেন না। পুরো আদালত ওর এই কথা শুনে নিশ্চুপ হয়েছিল। তখন ওর বেস্ট ফ্রেন্ড হাততালি দিয়ে ওঠে, আর সেটা দেখে বাকিরাও হাততালি দেয়। প্রসিকিউটর মহিলাকে অনেক রুডলি প্রশ্ন করছিল, আর মহিলা ঘাবড়ে উত্তর দিচ্ছিল। তখন ইয়ংউ ওর বান্ধবীর শিখিয়ে দেওয়া পদ্ধতিতে টেবিলে থাপ্পড় দিয়ে অবজেকশন বলে উঠে দাঁড়ায়। ওর বান্ধবী এটা দেখে মজা পায়, কিন্তু জজ ওকে বসিয়ে দেয়। মহিলা জজকে বলে, ওটা একটা সাধারণ ঝগড়া ছিল, আমি ওনাকে মারতে চাইনি, আমি ওনার জন্য এত কষ্ট করি, কিন্তু উনি তা বোঝেন না, চিল্লাচিল্লি করেন, গালিগালাজ করেন, তাই সেদিন আমি রেগে গিয়েছিলাম, আমাকে মাফ করে দিন। সেদিন কোর্টের সময় শেষ হয়ে যায়। ফেরার সময় ওনারা প্ল্যান করে কালকে ওই লোককে কোর্টে নিয়ে আসবে। উনি কোর্টে যদি বলে শাস্তি দেওয়াতে চায় না, তাহলে জুরিরা ওনার কথায় গুরুত্ব দেবেন। পরদিন ওই লোককে কোর্টে আনা হয়। মিয়নসুক ইয়ংউকে বলে, তুমি যাও, ওনাকে প্রশ্ন করো, উনি তোমাকে দেখলে রেগে যাবেন আর গালি দেবেন। তখন জুরিরা বুঝতে পারবে যে ওনার ওয়াইফ এসব গালিগালাজের কারণে ওনাকে রাগান্বিত হয়ে আঘাত করেছিল। ইয়ংউকে দেখেই বুড়ো রেগে যায়, চিল্লাতে আর গালিগালাজ করতে শুরু করে। এরপর ইয়ংউকে আঘাত করার চেষ্টা করে, সবাই থামানোর চেষ্টা করে, কিন্তু উনি কারোর কথা শোনেন না। ওনাকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়। ইয়ংউ জজকে বলে, উনি অল্পতেই রেগে যায় আর গালি দেয়, ওনার সাথে থাকা কারো পক্ষে এত সহজ নয়, তবুও ওনার ওয়াইফ এত বছর ওনার দেখাশোনা করেছেন। ওই দিন উনি রেগে গিয়ে আঘাত করে ফেলেছেন, ওনার মারার কোনো ইচ্ছে ছিল না তাই। কিন্তু ও কথা শেষ করার আগেই খবর আসে যে হাসপাতালে নেয়ার পথেই ওই লোক মারা গেছেন। এটা শুনেই সবাই অবাক হয়ে যায়। ইয়ংউ কি বলবে বুঝতে পারে না। পরদিন জুনহো ওই লোকের পোস্টমর্টেম রিপোর্ট এনে ইয়ংউকে দেয় আর বলে উনি ব্রেন হ্যামারেজের কারণেই মারা গেছেন। ইয়ংউ রিপোর্ট দেখছিল, তখন জুনহো দেয়ালে টাঙানো স্ত্রীর ছবি দেখে বলে, এটাকে দেখতে অনেকটা তিমির মতো লাগে। ইয়ংউ ওর বাবার বলা কথা মনে করে বলে, তিমির কথা অফিসে বলা উচিত নয়, তাছাড়া কায়াক, ডিড, রোডেটর, নুন, রেসকার এগুলোও বলা যাবে না, কারো কথা রিপিটও করা যাবে না। জুনহো বলে, তাই? আমি জানতাম না, কিন্তু এখানে তো শুধু আমরা দুজন, আমরা তো বলতেই পারি। ইয়ংউ জিজ্ঞেস করে, যদি আমরা দুজন থাকি তাহলে কি আমরা তিমির কথা বলতে পারবো? জুনহো বলে, হ্যাঁ, বলাই যায়। এরপর ইয়ংউর কথায় মুচকি হাসে। এরপর ইয়ংউর চুল বাতাসে উঠতে শুরু করে আর সমুদ্রে একটা বড় তিমি লাফ দেয়, অর্থাৎ আমাদের জিনিয়াস ইয়ংউ কেসের সমাধান পেয়ে গেছে। ওর মনে পড়ে ওই মহিলা বলেছিল ওনার স্বামীর মাথায় সবসময় যন্ত্রণা হতো, আর পুলিশ স্টেটমেন্টে ওই লোক বলেছিল ঝগড়ার আগে ওনার মাথায় ব্যথা হচ্ছিল। জুনহো বলে, তার মানে হতে পারে আঘাতের ফলে ওনার ব্রেন হ্যামারেজ হয়নি, বরং আগেই হয়েছিল। পরদিন কোর্টে ইয়ংউ ডক্টরকে জিজ্ঞেস করে, ব্রেন হ্যামারেজ বা সাবডিউরাল হেমাটোমা দুইভাবে হতে পারে, বাইরের আঘাতের ফলে অথবা এমনিতেই মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে। তাহলে ওনার সাবডিউরাল হেমাটোমা বাইরের আঘাতের ফলে হয়েছে, এটা আপনি কিভাবে বুঝলেন ডক্টর? তখন ডক্টর বলে, কারণ ওনাকে স্ত্রী দিয়ে আঘাত করা হয়েছে। ইয়ংউ আবার জিজ্ঞেস করে, তাহলে তো মাথায় আঘাতের দাগ থাকবে, সেটা কি আছে? ডক্টর বলে, কোনো আঘাতের চিহ্নই ছিল না। ইয়ংউ জিজ্ঞেস করে, তাহলে আপনি রিপোর্টে এই কথা বললেন কি করে যে ওই আঘাতের ফলেই ব্রেন হ্যামারেজ হয়েছিল আর এর ফলেই উনি মারা গেছেন? ডক্টর বলেন, আমাকে বলা হয়েছিল উনি মাথায় আঘাত পেয়েছেন, তাই আমি সেই অনুযায়ী রিপোর্ট বানিয়ে দিয়েছি। ইয়ংউ বলে, আপনার এই রিপোর্টের উপর একজনের জেলে যাওয়া বা ছাড়া পাওয়া নির্ভর করছে, তাই আপনার উচিত ছিল খতিয়ে দেখে রিপোর্ট করা যে ব্রেন হ্যামারেজ বাইরের আঘাতের ফলে হয়েছিল নাকি ভেতরের। উনি 81 বছরের বৃদ্ধ ছিলেন, ওনার আগে থেকে ডিমেনশিয়া রোগ ছিল, সাথে ওনার তীব্র মাথা ব্যথা ছিল, যেটা ব্রেন হ্যামারেজের প্রথম লক্ষণ। বুড়ো বয়সে হুট করে সাবডিউরাল হেমাটোমা হতে পারে, আর ডিমেনশিয়া রোগীদের ক্ষেত্রে এটা আরও বেশি হয়। তাহলে কি এটা পসিবল নয় যে ওনার সাবডিউরাল হেমাটোমা বাইরের আঘাতের ফলে নয়, বরং ভেতরের অসুস্থতার ফলে হয়েছিল? সবাই ডাক্তারের উত্তরের অপেক্ষায় তার দিকে তাকিয়েছিল। এরপর ডাক্তার কিছুক্ষণ চিন্তা করে বলেন, এটা সম্ভব। এরপর ওরা 3 স্পেশালিস্টের রিপোর্ট পেশ করে, যেটাতে লেখা ছিল ডিমেনশিয়া রোগ থেকে সাবডিউরাল হেমাটোমা হয়েছিল, স্ত্রীর আঘাত ওনার মাথায় লাগেইনি। আর ইয়ংউ ওর জীবনের প্রথম কেস জিতে ফেলে। জুনহো ইয়ংউ এর অফিসে এসে ওকে কংগ্রাচুলেশন বলে, আর ওই মহিলাও এসে ওকে ধন্যবাদ জানায়। এরপর দেখা যায় একজন মহিলা ইয়ংউ এর বাবার গিম্বাপ শপে আসে, আর সে অন্য কেউ নয় বরং হানবাটার ল ফার্ম, অর্থাৎ যেখানে ইয়ংউ জব করে তার সিইও। ইয়ংউ এর বাবা ওনাকে দেখে এমন একটা রিয়েকশন দেয় যাতে বোঝা যায় যে ওনাদের মধ্যে কোনো একটা ব্যাপার ছিল বা আছে। আর প্রথম পর্ব এখানেই শেষ হয়ে যায়। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।